আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, তাই মানে শিরোনাম দেওয়া নিয়ে একটু বিপদেই পড়েছিলাম বলা যায়। তো শুরুতেই বলছি যে আজকেও একটা নির্বাচনের আগের জরিপের ফলাফল পত্রিকায় এসেছে। এর আগে একাধিকবার বিভিন্ন জরিপ হয়েছে এবং আমি বলেছি যে এইসব অধিকাংশ জরিপেরই পদ্ধতিগত মান খুবই দুর্বল এবং এগুলো আসলে পলিটিক্যালি বায়াসড। মানে এক একটা জরিপ এক একটা পার্টির পক্ষে, এবং যে কারণে কোনো জরিপে দেখা গেছে যে বিএনপি 70%, আবার তারপরেই আরেকটা জরিপে দেখা যাচ্ছে জামাত 60 বা 70%। সুতরাং এবং যেহেতু এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘকাল কাজ করেছি, এই বিষয়ে সামান্য লেখাপড়া আমার আছে, আমি বুঝতেই পারি যে এই জরিপগুলো আসলে কোয়ালিটিফুল না। তো আজকের জরিপে দেখা গেছে যে এটি করেছে ইনোভেশন কনসাল্টিং নামে একটা প্রতিষ্ঠান, এবং তারা বলছেন যে 47.6% মানুষ মনে করেন যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন। তো কদিন আগেই এমিনেন্সের একটা জরিপে দেখলাম যে 70% মানুষ বিএনপি কে ভোট দিতে চায়। তো 70% মানুষ ভোট দিতে চায়, আর এই জরিপ বলছে 47.6% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায়। তাহলে ঘটনাটা কি? তারেক রহমানের জনপ্রিয়তা কি কমছে? জনপ্রিয়তা কমুক আর নাই কমুক, তিনি প্রচন্ড সমালোচনার মুখে আছে এবং তার দিকে সমালোচনার তীর ছুটছে মূলত জামাত এবং এনসিপির জোট থেকে। এবং শেরপুরে আপনারা জানেন যে একটি উপজেলার জামাতি ইসলামের আমির এক সংঘর্ষে নিহত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা স্ট্যাটাস দেখেছি যেখানে তারেক রহমানকে রীতিমতো হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হবে। তো বাংলাদেশে এই যখন নির্বাচনের আগের অবস্থা, তখন আপনারা শুনেছেন কদিন আগে আমাদের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি বলেছেন যে তারা চান যে বাংলাদেশে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশার পাশাপাশি আমরা দেখলাম যে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে মার্কিন নাগরিকদের এই নির্বাচনকালীন সময়ে চলাফেরার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক করতেই পারে, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু যে কারণে আমরা উদ্বিগ্ন যে সেখানে বলা হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংস এবং উগ্রবাদী আক্রমণ হতে পারে। সোজা কথায় জঙ্গিরা নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা করতে পারে, এবং সেই হামলা থেকে সাবধানে থাকবার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমেরিকা তার নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে। তো যে রাষ্ট্রদূত উৎসব মুখর পরিবেশে নির্বাচন চায়, সেই দেশের সরকার কর্তৃপক্ষ বা দূতাবাস কি করে তার নাগরিকদের সতর্ক করে দেয়? তাহলে এই জঙ্গিদের বোমাবাজিটাই আসলে উৎসব। এইদিকে যখন এই বিষয়টি বলছি, আপনাদের মনে আছে যে গতকাল আমি বলেছিলাম যে আমেরিকা চায় বাংলাদেশে একটি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় আসুক। এটা যখন বাস্তবতা, ঠিক তখনই আমেরিকায় আবার আমরা অন্য চিত্র দেখছি। খুব সম্প্রতি যে ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত এই দক্ষিণ মধ্য এশিয়ার জন্য সার্জিও গার, তিনি ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জয়শঙ্কর গিয়েছিলেন। আবার সার্জিও গারও জয়শঙ্করের কার্যালয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনারা হয়তো শুনেছেন যে আমেরিকার সাথে ভারতের যে বাণিজ্য চুক্তি, সেটা বহুত দিন ধরে আমরা শুনছি যে এই সই হয় তো কাল হয়, তো সেটি শেষমেশ আবার স্বাক্ষরিত হবার একটা কথা খুব জোরালো ভাবেই শোনা যাচ্ছে। এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির 4 তারিখে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের আমেরিকা সফরে যাবার কথা, এবং সেখানে আমেরিকার সাথে ভারতের ট্রেড ডিল স্বাক্ষরিত হবার কথা। তো এখন এই যে সার্জিও গারের সাথে ডক্টর এস জয়শঙ্করের যে একাধিক বৈঠক হলো, এখানে ভারতের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে ট্রেড ডিল হওয়ার এই যে আলোচনাগুলো হয়েছে, সেখানে অনিবার্যভাবেই বাংলাদেশ বারবার উঠে এসেছে এবং ভারত বাংলাদেশে এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার চায়। ভারত বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়, যেখানে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হবে। এই ইনক্লুসিভ শব্দের সংজ্ঞা নিয়ে আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্বের ভণ্ডামি। তারা বলছে যে ইনক্লুসিভ মানে সব রাজনৈতিক দল না, ইনক্লুসিভ মানে ভোটাররা
সবাই ভোট দিতে গেলেন কিনা। অথচ এরাই শেখ হাসিনা সরকারের আমলের নির্বাচনকে সমালোচনা করেন যে সেগুলো ইনক্লুসিভ ছিল না। হচ্ছে মানে তাদের এই ভণ্ডামিগুলো আমরা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এবার এই সার্জিও গার এবং এস জয়শঙ্করের যে আলোচনাগুলো হয়েছে সেখানে কিন্তু ভারতের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে চায়। তারা যেমন একটা গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ চায়, তেমন বাংলাদেশ আওয়ামী লীগকে তারা চায়। এবং খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই বাংলাদেশ এবং ভারত এই অঞ্চলে জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলো নিয়ন্ত্রণে ছিল। সুতরাং এই যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক এবং সেখানে বাংলাদেশকে নিয়ে যে আলোচনা, সেখানে বাংলাদেশকে নিয়ে ভারতের একটা অবস্থান আবার আমেরিকার একটা অবস্থান, এটা নিয়ে যখন আমি কথা বলছি ঠিক তখনই জয়শঙ্করের একটি ঘনিষ্ঠ সূত্র আমাকে জানিয়েছে ভারত আজকাল মনে করছে যে আসলে এই যে আমেরিকার সাথে তারা যে রিসেন্টলি ডিফেন্স চুক্তি স্বাক্ষর করলো বা এখন ট্রেড ডিল নিয়ে তারা কথা বলছে, এটি আসলে মূলত এক ধরনের সময়ের অপচয়। তারা মনে করে যে আমেরিকা একই সাথে একই বিষয়ে দুই তিনটা অবস্থান নিয়ে এগোয়। তারা একদিকে ভারতের সাথে এক কথা বলে, তারা একদিকে বাংলাদেশের সাথে আরেক কথা বলে, তারা অন্য কোথাও গিয়ে আরেক রকমের কথা বলে। সুতরাং আমেরিকাকে তো এই সময়ে নতুন করে চেনা হলো। আমেরিকার সাথে এই সম্পর্ক বা বিভিন্ন চুক্তি করে সময় নষ্ট করাটা ভারত আর খুব ভালো কিছু একটা মনে করছে না। এবং ডিফেন্স চুক্তিতে যেটা বলা হয়েছিল যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকার সাথে ভারত মিলে মিশে একসাথেই নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে কাজ করবে। এবং আমরা অনেকবার বলেছি যে ভারতের চোখ দিয়ে আমেরিকা বাংলাদেশকে দেখবে। তো ভারত এই জায়গাগুলো এখন রিয়েলাইজ করছে এবং ভারত মনে করে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এগুলো নিয়ে আসলে আমেরিকার সাথে আর কাজ করবার কিছু নেই। তারা তাদের মতো করে তাদের মিত্রদের নিয়ে, অন্যদের নিয়ে কাজ করবে, কিন্তু আমেরিকার সাথে তারা এই বিষয়টা নিয়ে আর জোরাজুরি করতে চায় না। এই ডক্টর জয়শঙ্কর এবং সার্জিও গারের এই একাধিক বৈঠকের ফলে যে গুঞ্জনটি এখন আবার ডালপালা মেলছে সেটা হলো, তাহলে কি এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবার কথা সেটা কি অনুষ্ঠিত হবে? কারণ এরকমও হতে পারে যে নির্বাচনের ঠিক 4-5 দিন আগে নির্বাচনকে স্থগিত বা বাতিল ঘোষণা করা হলো। সেই আলোচনাটা ওঠার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে আগামী 7-8 দিনের মধ্যে এমনও হতে পারে যে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারকে আনা হলো এবং যাদের অধীনে নিকট ভবিষ্যতে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে। এই গুঞ্জনটি যখন ভেসে বেড়াচ্ছে ঠিক তখন আজকে একটা খবরের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমি খুবই অবাক এবং ব্যথিত হয়েছি যে আপনারা জানেন যে যখন যে সরকার ক্ষমতায় থাকেন সেই সরকারের প্রধানমন্ত্রী বিশেষ করে তার অফিসে বা বাস স্থানে সরকারের পক্ষ থেকেই, সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়। যেমন গণভবনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন হোটেল অবকাশ থেকে খাবার যেত এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন গণভবনে এই খাবারগুলো যেতেন। কিন্তু আমরা পত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন গণভবনে যেটা হয় যে এই বিলগুলো বাকি থাকে, পরে আবার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। তো শেখ হাসিনার আমলে প্রায় 2.5 কোটি টাকার বিল বাকি পড়েছে। বর্তমান ইউনূস সরকারের আমলেও 43 লাখ পাঁচ টাকার খাবার বিল কিন্তু হোটেল অবকাশের কাছে বাকি রয়েছে। এখন স্বভাবতই প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনের যে খাবার বিল, সেই বিলটির সরকারের কোষাগার থেকে যাওয়ার কথা, কিন্তু ডক্টর ইউনূস এই বিলটি আটকিয়ে দিয়েছে। মানে ব্যক্তিগত প্রতিহিংসা, নৈতিকতা, এই বিষয়গুলো নিয়ে আসলে এখন আমাদের ভাবতে হচ্ছে। ডক্টর ইউনূসকে যতই দেখছি ততই অবাক এবং বিস্মিত হচ্ছে যে একটা বিগত সরকার প্রধানের খাবারের বিলটাও তিনি আটকে দিচ্ছেন। মানে এই লেভেলের প্রতিহিংসায় তিনি ভুগছেন, অথচ নিজের 666 কোটি টাকা নিজের প্রতিষ্ঠানে কর মাফ করেছেন, আরো প্রায় কয়েক হাজার কোটি টাকা তিনি এই 17 মাসে বেনিফিটেড হয়েছেন। এই জন্য আসলে নিন্দা জানানোর ভাষাও আমাদের নেই। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।